দিয়া তার ফুপির বিলাসবহুল বাসার ড্রয়িং রুমের সোফায় বসে আছে। ফুপি রান্নাঘরে কাজ করতে ব্যস্ত। কিছুক্ষণ আগে গৃহকর্মী ফিরোজা এসে দিয়াকে জুস, ফলমূল আর কিছু মিষ্টি দিয়ে গেছে। দিয়ে এখনো কিছু মুখে তুলে নেই। এমনিতেও টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। পেটে কিছু যাওয়ার প্রশ্নই আসে না। ফুপিকে বুঝিয়ে বলতে হবে যে সে আজ দুপুরে খাবে না। সাদিকে ইন্টারভিউ শেষ হলেই বেরিয়ে পড়তে হবে। তারপর দুজন কোনো রেস্টুরেন্টে একসাথে লাঞ্চ করবে, এটাই প্ল্যান। এখন ফুপিকে মানানো যাবে কিনা কে জানে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। ফিরোজা দরজা খুলতেই রিম্মি ভেতরে ঢুকল। গায়ে সাদা এপ্রন, মাথায় লাল হিজাব, কাঁধে ব্যাগ। দেয়াকে রেখেই মুচকি হেসে বলল, হাই, ভালো আছো? হে, কি খবর? ভালো আছি। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, শাওয়ার নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। রিম্মি দিয়ার থেকে অনেক বছরের সিনিয়র। এখন সে একজন প্রতিষ্ঠিত ফার্মাসিস্ট। তার ছোট বোন তিন্নি দিয়ার সমবয়সী। তবে দুই বোনই সেরকমই ব্রিলিয়েন্ট আর প্রচুর ব্যস্ত। পড়াশোনা, কাজ নিয়ে তাদের ব্যস্ততার শেষ নেই। তারা আবার হালকা একগুঁয়ে টাইপ। দিয়াদের ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে বেশিরভাগ সময় এই দুই বোন অনুপস্থিত থাকে। লেখাপড়ার জন্য হয়তো জীবনে 80% মজা থেকেই বঞ্চিত তারা। কিন্তু তাদের মা মানে দিয়ার ফুফি একদম বিপরীত। এ বয়সের পার্টিতে স্লিপলেস ব্লাউজের সাথে লাইলামে লাইলা গানের সাথে নাচতে দ্বিধান্বিত হয় না। নিজে আল্ট্রা মডার্ন হওয়া সত্ত্বেও মেয়েগুলোকে কতটা কড়া শাসনে রেখে একদম মানুষের মতো মানুষ করে ফেলেছে। বিষয়টা সত্যি অবাক করার। রিম্মি শাওয়ার নিয়ে এসে দিয়ার পাশে বসল। তারপর জিজ্ঞেস করল, কি অবস্থা দিয়া তোমার? খুব ভালো। তোমার? ভালোই। তোমার তো দেখাই পাওয়া যায় না আজকাল। কদিন ধরে বলছি আসো আসো আসো, এতদিন পর সময় হলো। দিয়ে হেসে বলল, আসলেই সময় হয় না। আর এখানে তো আসার তেমন একটা সুযোগও নেই। আজকে ফ্রেন্ডের সাথে এসেছিলাম। ওর একটা ইন্টারভিউ ছিল, ওকে ড্রপ করে আমি এখানে চলে এসেছি। নাম কি ফ্রেন্ডের? সাদিক আহমেদ। বয়ফ্রেন্ড নাকি? দিয়া জোরে হেসে বলল, না আপু, এমনি ফ্রেন্ড। ও আচ্ছা, ভালো। তিনি কোথায়? ও তো ফ্রেন্ডের সাথে আজকে লাঞ্চে গিয়েছে। তুমি আসবে জানলে যেত না, হুট করেই তো চলে এসেছো। বসো, ফোন করছি, জলদি চলে আসবে। ফোন করার দরকার নেই, আমি একটু পর এমনিতেই চলে যাব। চলে যাবে মানে? কদিন পর এসেছো, আজকে থাকো। অসম্ভব আপু, আমাকে যেতেই হবে। আমি সময় নিয়ে আসিনি। অন্য আরেকদিন এসে সারা দিন থাকবো, কিন্তু আজকে যেতেই হবে। আমি কিছু জানি না, আম্মুর সাথে কথা বলো। আম্মু যেতে দিলে যাও। ফুপিকে তো তুমিই ম্যানেজ করবে। নো সরি, আমি পারবো না, আম্মু শুনবে না আমার কথা। প্লিজ ফুপিকে বলো আরেকদিন এসে লাঞ্চ করব। মানে তুমি কি লাঞ্চ করবে না? না আপু, বলছি তো সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমিও একটু পর বের হব, একসাথেই বের হই। কখন বের হবে? 1:30টার দিকে লাঞ্চ করেই বের হতে পারবো। আপু, অনেক দেরি হয়ে যাবে ততক্ষণে। রিম্মি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। থ্যাঙ্কস। ফুপিকে বুঝিয়ে বলো প্লিজ। আচ্ছা ম্যানেজ করে নিব, সমস্যা নেই। ঠিক আছে। তারপর বলো ভার্সিটির খবর। ভালোই, সামনে তো এক্সাম। কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। এক সময় সাদিক মেসেজ করলো, ইন্টারভিউ শেষ। দিয়া তখন রিমিকে বলে ফুপির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। সাদিকের সাথে দেখা হলো উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে। দিয়া সাদিককে দেখেই হাত নাড়ল। সাদিক হেসে দ্রুত পায়ে এগিয়ে আসলো। দিয়া বলল, কেমন হয়েছে ইন্টারভিউ? সাদিক মুড অফ করে বলল, এবারও হচ্ছে না। এত জলদি রেজাল্ট পেয়ে গেলে? আমি ওদের রিয়াকশন দেখে বুঝে নিয়েছি আমাকে নিবে না ওরা। আগে বললেই হতো, কোয়ালিফিকেশনের ভ্যালু নাই। লোক আগে থেকেই রেডি আছে, শুধু শুধু ইন্টারভিউর নামে নাটক করার কি দরকার। সাদিক কথাটা হালকা গর্জনের সাথে বলল। দিয়া বলল, আচ্ছা, মাথা ঠান্ডা। এত হাইপার হওয়ার কিছু নেই। দুনিয়াতে কি ওই একটাই কোম্পানি আছে? তোমার জন্য নিশ্চয়ই আরও অনেক ভালো কিছু ওয়েট করছে। আপসেট হবে না। এখন চলো একটু রিক্সা নিই। দিয়া হাত উঁচু করে রিক্সা ডাকলো। এই যে মামা। সাদিক খেয়াল করলো দিয়ার ভোকাল কার্ড কাঁপছে, তাই বলল। আমাকে আপসেট হতে না করে তুমি নিজেই আপসেট। দিয়া প্রস্তুত দৃষ্টিতে তাকালো, জোরপূর্বক হেসে বলল, কই না তো, আই এম নট আপসেট, আই এম হাংরি। খুব ক্ষুধা পেয়েছে আমার। চলো না, জমজম
টাওয়ারের টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাই। আর আজকে কিন্তু আমি ট্রিট দিব। সাদিক হেসে বলল, ট্রিট তো আমার দেওয়ার কথা ছিল। তো কি হয়েছে? সব কিছু কথা অনুযায়ী হতে হবে এমন কোনো কথা আছে? আজকে আমিই ট্রিট দিব, ব্যাস। চলো তো। দিয়া সাদিককে নিয়ে রিকশায় উঠল। সাদিক টাই লুজ করছে। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে ঘেমে নিয়ে একাকার অবস্থা প্রায়। দিয়া ব্যাগ থেকে টিস্যু বের করে সাদিকের কপাল, গলা, মুখ মুছে দিল। রেস্টুরেন্টে দুজন চুপচাপ বসে আছে। দিয়া আশেপাশের পরিবেশ দেখছে আর সাদিক ফোন টিপছে। দিয়া অনেকক্ষণ ধরে খেয়াল করছে একটা সাদা টি শার্ট পরিহিত মেয়ে বেশ কিছুক্ষণ তাদের দিকে নজর রাখছে। বিশেষ করে মেয়েটা ঘুরে ফিরে সাদিকের দিকে বেশি তাকাচ্ছে। দিয়ে একটা সময় বিরক্ত হয়ে সাদিককে বলল, আই শোনো, হুম। তুমি আমার জায়গায় এসে বসো তো, আমি তোমার জায়গায় বসবো। কেন? তোমার জায়গায় কি প্রবলেম? প্রশ্ন করবে না, যা বলছি তাই করো। সাদিক কিছুক্ষণ তাকিয়ে থেকে কাজ ঝাঁকিয়ে বলল, ওকে। দিয়ে যেটা একবার বলে সেটা করিয়ে সারে। তাই সাদিক আর কথা বাড়ালো না। জায়গা এক্সচেঞ্জ করার পর দিয়া মেয়েটার দিকে তাকালো। মেয়েটার সাথে একটা ছেলেও আছে। দিয়ারা জায়গা এক্সচেঞ্জ করতেই মেয়েটাও তার পার্টনারের সাথে জায়গা এক্সচেঞ্জ করে নিল। তারপর আবার একইভাবে সাদিককে পর্যবেক্ষণ করা শুরু করলো। সাদিকের সেই খেয়াল একদমই নেই। কিন্তু দিয়ার যেন আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে মেয়েটার চুলের মুঠি খামচে ধরে আচ্ছা মতো দু চার ঘা লাগিয়ে দিতে, তাহলে সেফটি পিন খুলে মেয়েটির চোখ গেলে দিতে। অসভ্য মেয়েটা কোথাকার। ওইটার এসে খাবার দিয়ে গেল। সব ইন্ডিয়ান ডিশ অর্ডার করা হয়েছিল। ডোসা, ছোলার ডাল, মাংস ভুনা, বিভিন্ন প্রকার সস, আরও অনেক ধরনের পদ। সাদিক স্বাভাবিকভাবে খেতে শুরু করলো, কিন্তু দিয়া খাচ্ছে না। তার নজর মেয়েটির দিকে। সাদিক বিষয়টা খেয়াল করলো। দিয়া যেদিক তাকিয়ে আছে সেদিক সাদিক তাকাতে নিলেই দিয়া শব্দ করলো। একদম পিছনে তাকাবে না, চোখ গেলে ফেলবো কিন্তু। মানে? দিয়া কাঁটা চামচটা সাদিকের চোখের সামনে ধরল। আরে এমন করছো কেন? ডানে বামে উপরে নিচে সামনে পিছনে কোনো দিকেই তাকানো যাবে না, স্ট্রেট আমার দিকে তাকাবে, বুঝছো? দুই আঙুল দিয়ে নিজের চোখে ইশারা করলো দিয়া। সাদিক কিছুই বুঝতে পারল না। গমের মুখে চশমা ঠিক করে আবার খেতে শুরু করলো। দিয়াও কাঁটা চামচটা নামিয়ে রাখলো। হঠাৎ সাদিকের ফোন বেজে উঠল। দিয়া ক্ষিপ্ত কণ্ঠে বলল, কার ফোন? সাদিক নরম সুরে বলল, বাবা। ও। দিয়াকে চুপ থাকার ইশারা করে সাদিক ফোন রিসিভ করলো। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো, কিন্তু আশা কোনো রাখছি না। আশা রাখছো না কেন? ওদের কথাবার্তা শুনেই বুঝলাম কোনো চান্স নেই। হয়তো আমাকে পছন্দ হয়নি। না হলে নেই, বাদ দাও। ডোন্ট বি আপসেট। জীবনে কত চাকরি আসবে আর যাবে। ইউ ডিজার্ভ বেটার। আমি অবশ্য তোমাকে ফোন করেছিলাম একটা অন্য কারণে। কি কারণ আব্বু? মেয়েটা কে? সাদিকের গলা শুকিয়ে আসলো। কোন মেয়ে? দিয়া মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে দেখালো। ওই পাশ থেকে নাসির বললেন, যার জন্য নাকি তুমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে ডাক্তারি শুরু করছো, সেই মেয়ে। সাদিক পানির গ্লাসটা তুলে কয়েক চুমুক পানি খেলো। তারপরে গলা খাকিয়ে বলল, কি বলছো বুঝতে পারছি না। ফারজু আপা ফোন করেছিলেন? আচ্ছা, মেয়েটা অসুস্থ ছিল তাই বাসায় রাত্রি যাপন করেছে। ভালো। এক রাত কেন, 10 রাত থাকুক, সেটা বড় কথা না। কথা হচ্ছে আশেপাশের মানুষ কিভাবে জানে। বিষয়টা একটু খেয়াল রাখা উচিত না? এরপর থেকে খেয়াল রাখবে। সাদিক যথেষ্ট অস্বস্তি নিয়ে বলল, আব্বু তুমি একদম ভুল ভাবছো। ফারজু আন্টি বাড়িয়ে বলেছে। আসলে তো কাল তুর্না এসেছিল, রাতে বৃষ্টির জন্য বাসায় যেতে পারেনি, তাই থেকে গিয়েছিল। এই সিম্পল বিষয়টাকে নিয়ে কি আজে বাজে গুজব শুরু হয়ে গেছে। সিম্পল বিষয় না, আর তুমি মিথ্যা বলো না। মিথ্যে না আব্বু, সত্যি বলছি। আচ্ছা তুমি কি আমার থেকে ওই মহিলাকে বেশি বিশ্বাস করো? তোমাকেই বিশ্বাস করতাম যদি সত্যি বলতে। তরুণা কাল আসেনি সেটা আমি জানি। ফেসবুকে চেক ইন দেখলাম ওর, নারায়ণগঞ্জে আছে। তাহলে তোমার কাছে কি করে গেল? সাদিক জিভ কাটলো। কাল রাত থেকে একবারও ফেসবুক লগ ইন করা হয়নি। তাই তোমরা যে নারায়ণগঞ্জে আছে সেটা সাদিক জানেও না। এবার কি উত্তর দেওয়া যায়? সাদিক মিথ্যে কথার প্রশ্রা সেটাতে ব্যস্ত। তখন দেহস্থ স্বরে বলে উঠল, এই, আপনার সমস্যা কি? সাদিক নিজের ঠোঁটে আঙুল চেপে ধরতে দিয়া চুপ মেরে গেল। সে ভুলে গিয়েছিল সাদিক ফোনে কথা বলছে। এদিকে দিয়ার কণ্ঠ শুনে নাসির বললেন, মেয়েটা এখনো সাথে আছে নাকি? দাও তো একবার কথা বলি। কি বলছো আব্বু, কোন মেয়ে? নাসির হাসলেন। সাদিক বিব্রত হয়ে বলল,
আমি বাইরে আব্বু, এখন রাখছি, পরে ফোন করব। সাদিক উত্তর না শুনেই ফোন কাটলো। তারপর দিয়ার দিকে তাকিয়ে ধমকে উঠল। কি সমস্যা তোমার? এত চিল্লাও কেন? সরি, কিন্তু ওই মেয়েটা এমনভাবে তোমার দিকে তাকিয়ে হাত নাড়ছিল, আমার ভালো লাগছে না। সাদিক দিয়ার কথা শুনে পেছনে তাকাতেই জ্যোতিকে খুঁজে পেল। এতক্ষণ পর সাদিকের দৃষ্টি আকর্ষণ করতে পেরে জ্যোতি বড় করে হাসলো। পাশের ছেলেটিকে ফিসফিস করে কি একটা বলে সাদিকের দিকে এগিয়ে আসলো। সাদিক বলল, হাই জুথি, তুমি এখানে কিভাবে? কেমন আছো সাদিক? আমি ভালো আছি, বসো না। জ্যোতি দিয়ার পাশে বসে বলল। থ্যাঙ্কস। এটা কে? তোমার গার্লফ্রেন্ড নাকি? দিয়ার হাসার চেষ্টা করে বলল। কে উনি? জুথি, অথবা এর বেস্ট ফ্রেন্ড। জ্যোতি দিয়ার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু দিয়ার চোখে মুখে যেন গহীন জঙ্গলের অন্ধকার নেমে আসছে।